বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে মঙ্গলবার যুক্তরাষ্ট্রের বিপক্ষে মাঠে নামছে টাইগাররা। ব্যাটারদের রানে ফেরার মৌকা। বিশ্বকাপের আগে দারুণ চাপে নাজমুল হোসেন শান্ত। বাংলার কাপ্তানের স্ট্রাইক রেট প্রশ্নবিদ্ধ। প্রতিবারই গৌতম গম্ভীর কলকাতার সাফল্যের সঙ্গী। বিসিসিআই তাকে ভারতীয় দলের কোচ বানাতে পারবে কি? বঙ্গবন্ধু কাপ কাপা দিতে বাংলাদেশের কাছে পাত্তাই পায়নি মালয়েশিয়া। 6 বার অল আউট করে ম্যাচ জিতেছে লাল সবুজরা। স্বাগত ৭১-এর খেলাযোগের সাথে আছি আমি কোহিনুর কণা। টি-20 বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে মঙ্গলবার যুক্তরাষ্ট্রের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। শান্ত লিটনদের জন্য বিশ্বকাপের আগে রানে ফেরার বিশাল মৌকা। আমেরিকার ডালাসে দেখা যাবে রানের বন্যা। যে উইকেটে গড় রান ১৭০। গ্র্যান্ড প্রেরির ব্যাটিং প্যারাডাইস উইকেট দেখে ভীষণ খুশি টাইগার ব্যাটাররা। তবে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়বে মুস্তাফিজরা। যুক্তরাষ্ট্রের ডালাস থেকে টাইগারদের প্রথম ম্যাচ ভেন্যুর বিস্তারিত জানাচ্ছেন নাহিন বিন জসিম। আমেরিকায় প্রথমবারের মতো ক্রিকেটের বিশ্ব আসর। স্বাভাবিকভাবেই এই বিশ্ব আসরকে ঘিরে দেশটাতে অন্যরকম একটা উন্মাদনা থাকার কথা। তবে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রে পা রাখার পর থেকে আমরা যাদের সঙ্গেই কথা বলেছি, সেটা হতে পারে উবার ড্রাইভার, হতে পারে এখানকার স্থানীয় মানুষজন যাদের সঙ্গে পরিচয় হয়েছে, খুব একটা যে এই ক্রিকেটকে নিয়ে বা বিশ্বকাপ নিয়ে যে তাদের মধ্যে আগ্রহ আছে কিংবা তারা জানেন, সেটা কিন্তু আসলে আমরা খুব একটা বুঝতে পারিনি। তবে এই বিশ্বকাপকে ঘিরে যুক্তরাষ্ট্রে দুটো মাঠ প্রস্তুত হয়েছে এবং আমরা এই মুহূর্তে যে মাঠটাতে আছি, গ্র্যান্ড প্রেরি ক্রিকেট স্টেডিয়াম, সেটা বিশ্বকাপের অন্যতম একটা ভেন্যু এবং নজর কাড়া ভেন্যুতে পা রাখার পর থেকেই কিন্তু অসাধারণ একটা অনুভূতি হচ্ছে। এবং এখানেই কিন্তু বাংলাদেশ দল এই বিশ্বকাপের প্রথম ম্যাচটা খেলবে শ্রীলঙ্কার বিপক্ষে। কিন্তু তার আগে স্বাগতিক যুক্তরাষ্ট্র এবং কানাডার মধ্যকার ম্যাচ দিয়ে আসলে বিশ্বকাপের পর্দা উঠবে এই মাঠটাতেই। কিছু ইনফরমেশন দিতে চাই। এই মাঠটা কিন্তু আসলে ক্রিকেট মাঠ ছিল না প্রথম থেকেই। 2008 সালে যখন এটা আসলে গড়ে তোলা হয়েছিল, নির্মাণ করা হয়েছিল, তখন কিন্তু আসলে মূলত এটা বেসবল স্টেডিয়াম ছিল। এরপর আসলে ফুটবলও খেলা হয়েছে। সময়ের সঙ্গে সঙ্গে আসলে ক্রিকেটের প্রয়োজনীয়তার জন্য এই মাঠকে ক্রিকেট উপযোগী করে গড়ে তোলা হয়েছে। প্রথমে 7,000 দর্শক ধারণ ক্ষমতা ছিল। এরপর নতুন করে গড়ে তোলার পর থেকে এখানে এখন 15,000 দর্শক ধারণ ক্ষমতা রয়েছে স্টেডিয়ামটিতে। এই স্টেডিয়ামে প্রচুর রান হয় এবং তার একটা প্রমাণ, সেটা হচ্ছে মেজর লিগ ক্রিকেট, যেটা কিনা আসলে যুক্তরাষ্ট্রের ফ্র্যাঞ্চাইজি লিগ। সেই লিগের পরিসংখ্যানে যদি আপনি চোখ রাখেন তাহলেই কিন্তু স্পষ্ট হয়ে যাবেন, যেখানে কিনা নিকোলাস পুরান কিংবা ক্লাসেন, এর বাইরে কুইন্টন ডিককদের মতো বা আন্দ্রে রাসেলদের মতো তারকা ক্রিকেটাররা খেলেছেন এবং সবাই কিন্তু সেখানে 150+ স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন। একই সঙ্গে অনেকের 200 স্ট্রাইক রেটও আসলে রান আছে। সুতরাং সব কিছু মিলে এই যে গ্র্যান্ড প্রেরি ক্রিকেট স্টেডিয়াম আছে ডালাসের, এটা কিন্তু আসলে রান প্রসব একটা উইকেট, যার কারণে আজকে প্রথমবারের মতো যখন এই মাঠে চন্ডিকা হাথুরু সিংয়ে বা বাংলাদেশ দল এসেছে, সাকিব আল হাসান আলাদা করে মাঠটা দেখেছেন, উইকেটটা দেখেছেন, চন্ডিকা হাথুরু সিংয়ে দেখেছেন, সবাই আসলে উইকেটের চরিত্রটা বোঝার চেষ্টা করেছেন। সবশেষ যেই 10টা টি-20 ম্যাচ হয়েছে মেজর লিগ ক্রিকেটের, সেখানে 9টাতেই কিন্তু 180+ রান হয়েছে, এর মধ্যে 2টাতে 200+ রান। সুতরাং বোঝাই যাচ্ছে এখানে ব্যাটারদের জন্য ব্যাটিং স্বর্গ, অন্যদিকে বোলারদের জন্য কিন্তু আসলে কাজটা অনেক বেশি কঠিন হয়ে যাবে। মুস্তাফিজ, তাসকিন, শরীফুল, তাদের জন্য কিন্তু কাজটা কঠিন হবে। অন্যদিকে শান্ত, লিটন, সৌম্য সরকার যারা কিনা অফ ফর্মে আছেন, তারা এই ধরনের একটা উইকেট থেকে কিন্তু আত্মবিশ্বাসটা ফিরে পাচ্ছেন, বিশ্বকাপের আগেই সুযোগটা পাচ্ছেন। কারণ হচ্ছে তারা যুক্তরাষ্ট্রের বিপক্ষে 28 তারিখে একটা ওয়ার্ম আপ ম্যাচ খেলবে এবং এই ম্যাচটা দিয়ে আসলে বাংলাদেশ দল বিশ্বকাপের একেবারে অফিসিয়ালি বিশ্বকাপের মধ্যে ঢুকে যাবে। এই হচ্ছে মোটামুটি গ্র্যান্ড প্রেরি ক্রিকেট স্টেডিয়ামের আদ্যপ্রান্ত। আমরা এই ম্যাচটা তো কাভার করবই, প্রস্তুতি ম্যাচ, একই সঙ্গে বিশ্বকাপের ম্যাচটাও কাভার করব। এখানে নিশ্চয়ই অনেক বাংলাদেশি আসবে। ইতিমধ্যে টিকিট একেবারেই সেল হয়ে গেছে। টিকিট নিয়ে কারাকারি, অনেকে অনেক দাম দিয়ে আসলে টিকিট কিনতে চাইছেন, কিন্তু কেউই আসলে সেই টিকিটটা, সোনার হরিণ টিকিটটা আসলে পাচ্ছেন না। ওভারঅল এই স্টেডিয়ামে বিশ্বকাপ ঘিরে, বাংলাদেশকে ঘিরে অন্যরকম একটা উন্মাদনা,
বাংলাদেশি যারা ভক্ত সমর্থক আছেন প্রবাসীদের মধ্যে। নিশ্চয়ই দারুণ একটা ক্রিকেট ইভেন্ট আমরা দেখতে যাচ্ছি ইউএসএতে। নাহিম বিন জাসিম, একাত্তর, ডালাস, যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ হারের দুঃসহ স্মৃতি ভুলে বিশ্বকাপের মঞ্চে প্রবেশ করেছে বাংলাদেশ। হিউস্টন থেকে ডালাসে পৌঁছে সেরে ফেলেছে প্রথম দফা অনুশীলন সেশন। টি-20 বিশ্বকাপের মূল লড়াইয়ে নামার আগে টাইগারদের সামনে অপেক্ষায় যুক্তরাষ্ট্র আর ভারতের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ। খালিদ জামিলের রিপোর্ট। হাথুরু সিংহের সাথে ক্যাপ্টেন নাজমুল শান্তকে কিছুটা অ্যাগ্রেসিভই মনে হলো। টাইগার হেড কোচের ইদানিং কাজে মন নেই, দলের সাথে ইনভলভমেন্ট কমিয়ে দিয়েছেন অনেকটা, শোনা যাচ্ছে এমন কানাঘুষা। কিন্তু বিশ্বকাপে তো লঙ্কান বসকে হতে হবে প্রোঅ্যাক্টিভ। শান্ত ওদিকে মরিয়া, কাকে কোথায় খেলাতে হবে, কিভাবে কাজে লাগানো যাবে সব অ্যাসেট, কেমন করেই বা প্রত্যেকের ভেতর থেকে বের করে আনা যাবে যার যার সেরাটা, এসব সেট করতে কোচ ইনঅ্যাক্টিভ হয়ে গেলে তো চাপটা ক্যাপ্টেনকেই নিতে হয়। ওদিকে অধিনায়কের নিজের ব্যাটিং পারফরমেন্সের অবস্থাও যা তা, সেই চাপও তো পাহাড় সমান। হিউস্টনে প্র্যাকটিসের ক্ষেত্রে অবশ্য কেবল হাথুরু নয়, গোটা দলের মনোযোগের ঘাটতি এসেছে আলোচনায়। সেই তথ্য সত্যি হোক বা মিথ্যে, যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজের ফলাফল তো নিজেদের পক্ষে নিতে পারেনি টাইগাররা, তাও আবার এমন এক দলের বিপক্ষে যাদের একটা অংশ ফুল টাইম ক্রিকেটারই না। সেই পরিস্থিতি থেকে কামব্যাক করতেই যেন ডালাসে মরিয়া বাংলাদেশের বিশ্বকাপ দল। পুরো দমে প্র্যাকটিস হয়েছে। ফুল টাইম ব্যাটার লিটন দাস থেকে শুরু করে লোয়ার অর্ডারের স্পিন অলরাউন্ডার শেখ মেহেদিকেও দেখা গেছে ব্যাট হাতে নেটে ঘাম ঝরাতে। বোলাররা তো আরও বেশি চিন্তিত এবং একই সাথে সিরিয়াসও। তেমনটা না হয়েও তো উপায় নেই, কারণ ব্যাটিংয়ের সামর্থ্যের অভাবের কারণে ক্যাপ্টেন তো বলেই দিয়েছেন মুস্তাফিজ, শরীফুল, তাসকিনদের হয়তো 160-70 রানই ডিফেন্ড করতে হবে। কিন্তু জানা কথা, হালের টি-20 কালচারে কাজটা কঠিন, আর ম্যাচ যদি হয় ডালাসে উইকেট নামের পাটা তক্তায়, তবে তো কথাই নেই। প্র্যাকটিসের সুযোগ আর সুবিধার অভাব, উইকেট আর আবহাওয়ায় বৈচিত্র্য, এসব খোড়া অজুহাত মূল লড়াইয়ে নেমে যে আর খাটবে না সেটা বুঝে গেছে সবাই। আপাতত টার্গেট যুক্তরাষ্ট্রের বিপক্ষে যে বাংলাদেশ অনেক বড় দল সেটা প্রমাণ করা। তার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নিতে অবশ্য হাতে খুব বেশি সময় নেই। মঙ্গলবারই যে ফের নামতে হবে স্বাগতিক দলটার বিপক্ষে বিশ্বকাপের প্রথম প্রস্তুতি ম্যাচে। খালিদ জামিল, একাত্তর। বাংলাদেশের দুশ্চিন্তার নাম গুরুত্বপূর্ণ ব্যাটারদের অফ ফর্ম। কাপ্তান নাজমুল শান্তর জন্য চ্যালেঞ্জটা আরও বেশি। রান তোলায় ধারাবাহিক হতে হবে, সাথে নজর দিতে হবে স্ট্রাইক রেটে। শান্ত কি পারবেন দলকে সামনে থেকে নেতৃত্ব দিতে? চলতি বছর টি-20-তে তার ব্যাটিং ছন্ন ছাড়া। রহমান পেরের রিপোর্ট। মাথায় পাহাড় সমান চাপ, সে চাপটাই হয়ে গেছে বোঝা। তার জন্যই কিনা কে জানে টি-20-তে কচ্ছপ গতির ব্যাটিংয়ে নাজমুল শান্ত তৈরি করেছেন নতুন একটা ধারা। বাংলার কাপ্তানের একটা রেকর্ড লজ্জারই বটে, তার তুলনা চলছে এখন উগান্ডার অধিনায়কের সাথে। শান্ত যেভাবে ব্যাট করে চলেছেন তাতে তিনি উগান্ডার অধিনায়কেরও নিচে নেমে যেতে পারেন। টি-20 বিশ্বকাপের 20 দলের অধিনায়কের মাঝে সবচেয়ে খারাপ ব্যাটিং স্ট্রাইক রেট উগান্ডার অধিনায়ক ব্রায়ান মাসাবার। তিনি এই ফরম্যাটে রান করেছেন 107.94 স্ট্রাইক রেটে। শান্তর স্ট্রাইক রেট 109.64। চিন্তার আরো কারণ আছে। দেশের বাইরে নাজমুল শান্তর ব্যাটিং রেকর্ড দেখলেই আঁতকে উঠতে হয়। 10 ইনিংসের সংগ্রহ মোটে 199, একটাও 59। স্ট্রাইক রেট ভয়াবহ 106.41। চলতি বছর বাংলার কাপ্তান মনে হয় ব্যাটিংটাই ভুলে গেছেন। 10 ইনিংসে অ্যাকাউন্টে 194 রান, 51টা, স্ট্রাইক রেট 102.64। টি-20 বিশ্বকাপের ডি গ্রুপে খেলবে বাংলাদেশ। প্রতিপক্ষ সাউথ আফ্রিকা, শ্রীলঙ্কা, নেপাল ও নেদারল্যান্ডস। শ্রীলঙ্কার বিপক্ষে শান্তর স্ট্রাইক রেট 112, নেদারল্যান্ডসের বিপক্ষে 125 এবং সাউথ আফ্রিকার বিপক্ষে 100। প্রচন্ড চাপের মাঝেও এর আগেও ফিরে আসার গল্প লিখেছেন নাজমুল শান্ত। আবারও সমালোচকদের মুখ বন্ধ করে দিতে চাইবেন তিনি। যদি তাই হয়, বাংলাদেশ দলের টি-20 বিশ্বকাপটা হবে রঙিন।
রহমান পেয়ার, ৭১। এই নিয়ে কলকাতা নাইট রাইডার্স আইপিএল ট্রফি জিতল ৩বার। তাতে প্রতিবারই সাফল্যের সঙ্গে গৌতম গম্ভীর জাগাউটে জিজি এনেছেন ফুটবল ম্যানেজারের ধাঁচ। এবার তাকে ভারতীয় জাতীয় দলের কোচ বানাতে চায় বিসিসিআই। গম্ভীর কেন স্পেশাল, সেই গল্পটাই মাহাদি হাসানের কাছে। চোখে চোখ রেখে কথা বলা, কে কি বলল সেটার কোনো পরোয়া না করে জেতার জন্য যা যা করণীয় তার সব করা। কি খেলোয়াড়ি জীবন, কি কোচিং ক্যারিয়ার। ক্রিকেট ময়দানের প্রত্যেকটা ইঞ্চি পাড়ার বড় দাদাদের দাদাগিরির সেই চেনা গলির মোড় বানিয়ে ফেলা। ডিপ্লোমেসির সমস্ত সূত্র ড্রোনের মতো উড়িয়ে দিয়ে যা ভাবা তার সব অসংকোচে বলে ফেলা। একটা ছয় কখনো বিশ্বকাপ জেতায় না। ক্রিকেট কোনো ব্যক্তির না, টিম গেমের ঝান্ডা ওড়ানো। মিডিয়া হাইপের বেসামাল সাইক্লোনের বিপরীতে একা দাঁড়িয়ে স্লোগান তোলা অবিরত। গৌতম গম্ভীর যতটা না ক্রিকেটের, তার থেকেও বেশি যেন ফুটবলের কোচ। দুনিয়া কাঁপানো বড় বড় ম্যানেজারের সেই আই ডোন্ট কেয়ার অ্যাটিটিউড, মেজাজ হারানো খ্যাপাটেপনা, নিজের খেলোয়াড়দের আগলে রাখা সেই উইনিং মেন্টালিটি যেন সমস্তের একক ট্রেইলার। এই পৃথিবীতে কেউ আপনাকে বেশি পছন্দ করে, কেউ কম। জীবনের মতো, কারো লাল পছন্দ, কারো সাদা, তো কারো কালো। 10টা সাধারণ মানুষ ভালো মন্দ কোন কোন মানদণ্ডে ভাবে, সেটাতে অবশ্য সবচেয়ে ওপরের তলার লোকেদের কিছুই যায় আসে না। তাদের ভাবনার ব্যাকরণ আলাদা। যেখানটায় মহা গুরুত্বপূর্ণ রেজাল্ট, কেউ সেটা এনে দিচ্ছে নাকি দিচ্ছে না ওটাই চূড়ান্ত। হোক সেটা আইপিএল টিমের মালিক শাহরুখ খান অথবা ভারতীয় ক্রিকেট বোর্ডের অঘোষিত সলমান খান। জয় শাহ। গৌতম গম্ভীর প্রফেশনাল সার্কিটে সবার প্রাণের প্রিয়। কলকাতা নাইট রাইডার্স ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ জিতেছে 3বার, তার মধ্যে 2বার ডাবল জি ছিলেন ক্যাপ্টেন, আর এবার মিন্টোর। সাকসেসের সিক্রেট রেসিপি এই লোকটার হাতের তালুতেই যেন আছে। ভারতীয় ক্রিকেট টিমের হেড কোচ হওয়ার দৌড়ে 1 নম্বর ক্যান্ডিডেট। ইন্ডিয়ান গণমাধ্যমগুলো বলছে আইপিএল ফাইনালের পর বিসিসিআই সেক্রেটারি জয় শাহ আলাদা করে তাকে ডেকে করেছেন বাতচিত। তবে সবচাইতে বড় বাধা স্বয়ং শাহরুখ খান। মেন্টর হিসেবে কলকাতাতে ফিরিয়ে এনে তাকে নাকি দিয়ে রেখেছেন ব্ল্যাঙ্ক চেক, যত চাও নিজের পারিশ্রমিক লিখে নাও, আর পরবর্তী 10 বছরের জন্য কেকেআরকে সামলাও। তবে দেশের টান ভারতীয়দের কাছে বরাবরই গুরুত্বপূর্ণ। জোরালো সম্ভাবনা আছে ইন্ডিয়ান টিমের পরবর্তী হেড কোচ হবেন ভারতীয় লেবাসধারী অস্ট্রেলিয়ান মানসিকতার ডাবল জি। একটাই ড্রেসিং রুম, সেখানে ছাত্রের ভূমিকায় কোহলি আর অফিসিয়ালি তার শিক্ষক গৌতম গম্ভীর। ব্যাপারটা কেমন হবে সেটাই এখন দেখার। মাহাদি হাসান, ৭১। হামজা চৌধুরী লাল সবুজ জার্সিতে খেলতে ইংল্যান্ডে অবস্থিত বাংলাদেশের দূতাবাসে কাগজপত্র জমা দিয়েছেন। নিশ্চিত করেছেন বাফুফের সহসভাপতি কাজী নাবিল আহমেদ। বাংলাদেশের হয়ে খেলা এখন কেবল তার সময়ের ব্যাপার। সব কাগজপত্র ঠিক থাকলে স্বপ্ন পূরণ হচ্ছে কোটি বাঙালির। ইপিএলে খেলা হামজা হতে যাচ্ছেন বাংলাদেশের ফুটবলের সবচেয়ে বড় ব্র্যান্ড। হামজা যখন যেদিন গেছিল সেদিন তার কয়েকটা কাগজ শর্ট ছিল, যে কারণে সেদিন একটা সিস্টেমে কিন্তু আপলোড করা সম্ভব হচ্ছিল না। হয়তো ছোট কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং ছিল, সে চলে গেছে। এবার এরপর তো কথা হয়েছে হাই কমিশনের মহোদয়ের সাথে, এরপর যখনই যাবে তার কাজগুলো সুন্দরভাবে করা হবে। হাই কমিশনের অফিসের সাথে কথা হয়েছে, আমার সাথে আমাদের এখানেও কথা হয়েছে। সুতরাং আমি আশা করছি যখনই সে নেক্সট অ্যাভেলেবেল থাকবে বাকি প্রক্রিয়াগুলো আমরা সামনে এগিয়ে নিয়ে যাব। বঙ্গবন্ধু কাপ কাবাডিতে বাংলাদেশের কাছে পাত্তাই পায়নি মালয়েশিয়া। 6বার অল আউট করে লাল সবুজরা ম্যাচটা জিতে নিয়েছে 73-22 পয়েন্টে। দেশ জুড়ে চলছে ঝড়ের তাণ্ডব, তাই কিছুটা উৎকণ্ঠা নিয়েই দেশের কাবাডি টাইগাররা লড়েছে দেশের জন্য গৌরব বয়ে আনতে। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে উত্তাল সাগরের ঢেউ আছড়ে পড়ে লোকালয়ে। জলোচ্ছ্বাসে প্লাবিত হয় উপকূলের বিভিন্ন এলাকা। পানিবন্দী হয়ে পড়েছে কয়েক লাখ মানুষ। ঝড় থেমে যাবে, দেশ আবার শান্ত হবে, এই বিশ্বাস হৃদয় নিয়ে বাংলার ছেলেরা কাবাডির ময়দানে। 12টি দলকে নিয়ে চলছে বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি। গ্রুপ পর্বের ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ মালয়েশিয়া। শক্তি সামর্থ্যে বেশ পিছিয়ে ওরা। মাঠের খেলায় শুরু থেকেই দেখা গেছে সেই রেশ। ডিফেন্স কিংবা অ্যাটাক, মালয়েশিয়ার ছেলেরা হয়েছে কোণঠাসা। ফার্স্ট হাফে 37-4 পয়েন্টে এগিয়ে বাংলা। দ্বিতীয়ার্ধেও একই চিত্র। সবুজ, ইয়াসিন, আদ্রুজ্জামানদের সামনে পাত্তাই পায়নি অতিথিরা। 6বার অল আউট হয়ে ম্যাচটা হেরেছে 73-22 পয়েন্টে। মালয়েশিয়ার সাথে বাংলাদেশের বড় জিত। ম্যাচ সেরা হয়েছেন রাইডার আলামিন। ট্রেনিংটা ভালো ছিল, যার কারণে আমরা তাদেরকে কোনোভাবেই কোনো সুযোগ দিইনি।
এবং টিম কম্বিনেশন অত্যন্ত ভালো ছিল। আমরা যে 7 জন মাঠে খেলেছি 7 জনের আন্ডারস্ট্যান্ডিংটা খুব ভালো ছিল, যার জন্য আমাদের সহজ জয় হয়েছে। পরিবারের সঙ্গে কি কথা হয়েছে খেলার আগে? কারণ একটা ঝড় বইছে, আপনার বাড়িও বরিশালে, সেখানে কারেন্ট নাই, অনেকে ফোনও ব্যবহার করতে পারছে না। সেই চিন্তাটা মাথায় নিয়ে ম্যান অফ দ্য ম্যাচ হওয়াটা কতটা কঠিন ছিল? যে আসলে আমি আমার মার সাথে কথা বলেছি, বড় ভাইয়ের সাথে কথা বলেছি, কিন্তু আমার ওয়াইফের সাথে কথা বলতে পারি নাই, ওর ফোনে চার্জ নাই, এই জন্য। দেশের বিভিন্ন প্রান্ত থেকে উঠে আসা এই ছেলেরাই লড়ছে দেশের জন্য গৌরব ছিনিয়ে আনতে। ম্যাচের এই 40 মিনিট ওরা ভুলেছিল সব। ঝড়ের কবলে পড়া ওদের পরিবার পরিজন কেমন আছে সেই খোঁজটাও নেওয়া সম্ভব হয়নি। আমার বাসা সাতক্ষীরাতে, ওইখানে প্রচণ্ড ঝড় হচ্ছে, খুবই তোলপাড় করে দিয়েছে ওইখানে, মানে যে ঘেরগুলা সবগুলো বুড়ে গেছে, কোনো কিছু ঠিক নেই। ঝড় বৃষ্টিতে মানুষের খুব ক্ষতি হয়েছে। তারপরেও দেখেন, যেহেতু খেলা, দেশের খেলা, বাসায় কিন্তু আমি ফোন দিচ্ছি, কারো ফোনে পাচ্ছি না, তারপরেও আমি দেশের জন্য লড়তেছি, দেশের জন্য সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করতেছি। তারপরেও আপনার চিন্তা তো একটা থাকে, তারপরেও আগে দেশ। অনেকের বাড়ি দক্ষিণ অঞ্চলে, যেরকম সাতক্ষীরার প্লেয়ার আছে, বরিশালের প্লেয়ার আছে, বাগেরহাটের প্লেয়ার আছে, খুলনার প্লেয়ার আছে। আমাদের ওদিকে কিন্তু অনেক ক্ষয়ক্ষতি হয়েছে ঝড় প্লাবনের কারণে। তো আমি ওইদিকে যেন আমরা তার কোনোভাবে আমরা ওদিকে যেন আমাদের মাইন্ডের ফোকাসটা যেন ওদিকে না যায়, সেইটা সবসময় প্লেয়ারদেরকে আমি সেভাবে সবসময় ওদেরকে উৎসাহ দিচ্ছি, যাতে আমরা সমস্ত কিছু যা হয় হোক, এই মুহূর্তে আমরা খেলা নিয়ে, খেলার বাইরে কোনো কিছু চিন্তা করছি না। যে কোনো মূল্যে আমরা চ্যাম্পিয়ন ট্রফি চাই। কাবাডির সাথে বাধা আছে বাংলার আত্মার সুর। এটাই তো বাংলাদেশের জাতীয় খেলা। এখানে ছন্দ তুলেই তো যেতে হবে বহুদূর। অর্ণব বাপি, ৭১। এই ছিল এখনকার খেলা যোগে। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে থাকুন ৭১-এর ফেসবুক পেজ আর সাবস্ক্রাইব করুন ৭১ ইউটিউব চ্যানেল। ৭১-এর সাথেই থাকুন।